তিস্তার পানির ন্যায্য হিস্সা কারো করুণা নয়, এটা দেশের মানুষের অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনে টানা ৪৮ ঘন্টার জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টার এক এক বক্তব্য ষড়যন্ত্রকারীদের সামনে বিশৃঙ্খলার পথ সুগম করে দিচ্ছে বলে মন্তব্য করেন তারেক রহমান। প্রতিনিধি মাহমুদুল হাসান ও মাহফুজ সাজির তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্সার দাবিতে নদী পারে 2 দিনের কর্মসূচির শেষ দিনে পদযাত্রায় সকাল থেকে মানুষের ঢল নামে। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে এই কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নদী পারের মানুষ অংশ নেন। বেলা 11:30টার পর উত্তরের 5 জেলার 11টি পয়েন্টে পদযাত্রা কর্মসূচি একসঙ্গে শুরু হয়। গণপদযাত্রাটি লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হয়। বিকেলে কর্মসূচির সমাপনী সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে উত্তরাঞ্চলকে মরুকরণের হাত থেকে বাঁচাতে হবে। প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে। নির্বাচনের কথা শুনলেই কিছু উপদেষ্টা বিচলিত হয়ে উঠছেন জানিয়ে তিনি বলেন, এক একজনের এক এক রকম মন্তব্য খুনিদের সামনে বিশৃঙ্খলার পথ সুগম করে দিচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকারও আহ্বান জানান তারেক রহমান। খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায় সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন। তিস্তা আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফাভাবে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং তাদের জমিতে সেচের জন্য পানি প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশের জন্য পানি ছাড়ে। তবে সেই পানি আশীর্বাদ না হয়ে বেশিরভাগ সময় বাংলাদেশের মানুষের জন্য বয়ে আনছে অভিশাপ। ফলে অসময়ে তিস্তায় বন্যা দেখা দেয়, বছর বছর বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাতীয় নির্বাচন আয়োজনের আগে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের সামনে নিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিগত সময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জনগণকে নিপীড়নে মেধাবী ডিসিদের ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেন, যতদিন দেশে ডেভিল থাকবে ততদিন অপারেশন ডেভিল হ্যান্ড চলবে। জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে ডিসিদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশ থেকে দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। আমাদের বড় আশা ছিল যে দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতির সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে যতদিন ডেভিল থাকবে ততদিন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। যতদিন ডেভিলরা থাকবে। জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অভিযোগ করেন, বিগত সময়ে ফ্যাসিস্টরা ডিসিদের দিয়ে জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তিনি জানান, যারা বিদেশে যাবেন তাদের ডাটাবেস তৈরির প্রস্তাব দিয়েছেন ডিসিরা। প্রশিক্ষণ যারা নিয়েছে তাদের ডাটাবেস অলরেডি আমাদের আছে। আর ওনারা যেটা বলেছে এটা আমরা অলরেডি সত্যি ভাবছি, আমরা এই বিদেশে যারাই যেতে চায় তাদের ডাটাবেস করার
পদক্ষেপ নিয়েছি, অচিরেই এটা শুরু হবে। স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি নিয়ে আসা উচিত। ফলত যেটা হচ্ছে যে একজন অফিসার যখন 2-3টা দায়িত্ব পালন করতে হচ্ছে, তাকে কোনোটাই আসলে ঠিকভাবে পালন করা একজন মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা গণহত্যার সাথে জড়িত নয়, তারা জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। সম্মেলনে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্য অধিবেশনে যোগদান শেষে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, এবারের নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হওয়ায় ডিসিদের উপর রাজনৈতিক দলের কোনো প্রভাব থাকবে না। এইবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নিব। এর আগে সকালে ডিসিদের সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ জানান, 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে লুট হওয়া 1400 অস্ত্র ও 2.5 লাখ গুলি এখনও উদ্ধার হয়নি। প্রায় 1400 অস্ত্র এখনও উদ্ধার হয়নি, যেগুলো 5 আগস্ট পরবর্তী সময় লুট হয়ে গেছিল। তার মধ্যে 1400 অস্ত্র উদ্ধার হয়নি, 2.5 লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনও উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরতন্ত্রের যে অধ্যায় ছিল তা থেকে গণতন্ত্রে উত্তরণে দ্রুত গণগ্রহণযোগ্য নির্বাচন দেওয়া উচিত। রাজধানী ও ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে যশোর টাউন হলে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত 16 বছর মানুষ অধিকার আদায়ের সংগ্রাম করছে, তাই কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেবে না জনগণ। এই সংস্কারের নাম করে মানুষের যে অধিকার, সেই অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া, মানুষ কিন্তু অন্য কিছুই করবে। আমরা তাই পরিষ্কার করে বলেছি যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন, আমরা সংস্কারের বিরুদ্ধে নেই। যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন গ্রামে গ্রামে এদিকে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ মিরেশ্বরায় জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকারকে উপরে আমাদের অনেক আস্থা, তাদের শক্ত হাতে একটি কাজ করতে হবে, দ্রুততম সময়ে এ দেশকে স্বৈরতন্ত্রের যে অধ্যায় ছিল সেই অধ্যায় থেকে গণতন্ত্রের অধ্যায় রূপান্তর করতে হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। পথের কাঁটা সরানোর জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আটক করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির বলেন, সকল বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এস এম আরিফের রিপোর্ট। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পল্টন মোড়ে দলটির এই সমাবেশ। কর্মসূচিকে কেন্দ্র করে পল্টন থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়ক লোকে লোকারণ্য হয়ে ওঠে।
আজকে ব্রিটেনের সর্বোচ্চ আদালত বলেছে এটা যোগ সাজসে এখানে বিচার করা হয়েছে, ন্যায় বিচার বলন্টিত হয়েছে। সবচেয়ে নিপীড়িত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত দেওয়া হলো না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, কারো চোখ রাঙানিকে ভয় করে না জামায়াত ইসলামী। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে এমন হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তির দাবি জানান জামায়াতের আমির। আর 13টি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন, আমরা তা চাই না। আমরা ভদ্র, কিন্তু আমরা বোকা নই। আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। এ সময় জামায়াতের নিবন্ধনের বিষয় নিয়েও কথা বলেন তিনি। নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল, সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন? এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আবারও সেই বৈষম্য দেখার জন্য? আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না। সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই আগস্ট গণহত্যা মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মোট 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি শেষে আগামী 20 এপ্রিল এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। এছাড়া এই 16 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় নিয়েছেন ট্রাইব্যুনাল। আজকে আদালতে আমরা দুটো পিটিশন দিয়েছিলাম। শেখ হাসিনার মামলায় আমরা তদন্ত কর্মকর্তার যে রিপোর্ট সেটার বরাত দিয়ে জানিয়েছি যে এই তদন্ত কাজ অলমোস্ট শেষের দিকে আছে। শেষের দিকে আসার পরে জাতিসংঘের যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, এই এভিডেন্সটা আসার পরে ন্যাচারালি আমাদের তদন্ত রিপোর্টের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে বলে আমরা মনে করেছি। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের, তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি জানান, আইসিটি নিয়ে শ্বেতপত্র করার পরিকল্পনা আছে সরকারের। এর জন্য হোয়াইট পেপার কমিটি গঠন করা হয়েছে। 2 মাসের মধ্যে এই কমিটি গেল 15 বছর ডিজিটাল বাংলাদেশের নামে যেসব অনিয়ম দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখবে এবং 2 মাসের মধ্যে সব তথ্য জমা দিবে। আমাদের একটাই কথা, আওয়ামী লীগের যেই সমস্ত লিডার, আওয়ামী লীগের যে সমস্ত অ্যাক্টিভিস্ট, আওয়ামী লীগের যেগুলো সাপোর্টার যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত বা তারও আগে গুম খুনে যারা জড়িত, যারা যতগুলো ম্যাসাকারে জড়িত এবং যেই ধরনের করাপশনে জড়িত, সবার বিচার হবে। এটা হচ্ছে মাস্ট। এই জায়গাটা হবে, তারপরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি তারা ডিসিশন নেবেন যে আওয়ামী লীগের বিষয়ে তারা কি ভাবছেন বা তা এটার ভবিষ্যৎ কি হবে। ওমানের রাজধানী মাস্কাতে 8ম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকার দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। আগামী এপ্রিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে পারে বলেও জানান তিনি।
তৌহিদ হোসেন বলেন, ভারত 15 বছরের বেশি সময় ধরে সম্পর্কের একটি ধরনে অভ্যস্ত ছিল। নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লেগেছে, কিন্তু 6 মাসের মাথায় সেটা আসলেই শেষ হয়ে যাওয়া উচিত। শেখ হাসিনার বিষয়ে ভারতের পদক্ষেপ নিয়ে জানতে চাওয়া প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে বলা হয়েছে। তিনি জানান, গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর ভারতীয় মিডিয়ায় এই বিষয়টি নিয়ে প্রায় ব্যাখ্যাতীত উন্মাদনা সৃষ্টি করা হয়, যার বেশিরভাগই মিথ্যার উপর ভিত্তি করে। আবারও ট্রাকে করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে টিসিবি। এ দফায় টিসিবি ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুর কিনতে পারবেন। চট্টগ্রাম নগরের 1 থেকে 20 নম্বর ওয়ার্ডের 4000 গ্রাহকের কাছে এসব পণ্য বিক্রি হয়। সকাল থেকে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে থাকেন লোকজন। আবু সাইদ অপুর রিপোর্ট। রাজধানীর তেজগাঁয়ে ভূমি অফিসের সামনের সড়কে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি একটি পণ্যবাহী ট্রাক নিয়ে আসে। তবে সেখানে অনেক আগে থেকেই 4 শতাধিক লোক লাইনে দাঁড়িয়ে আছে। সবাই এসেছেন ভর্তুকির মূল্যে টিসিবির পণ্য কিনতে, অথচ ওই ট্রাকে নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল মাত্র 200 জনের। তেজগাঁও এলাকার চিত্র যখন এমন, তখন চলুন দেখে আসা যাক রামপুরা মধুবাগ পয়েন্টের চিত্র। সেখানে ভোর থেকে শত শত লোক এসে বসে থাকলেও ট্রাক না আসায় হতাশ টিসিবি পণ্য কিনতে আসা মানুষজন। ক্রেতার সংখ্যা বেশি হয়, প্রায় শুরু হয় হট্টগোল। পরে বাধ্য হয়ে সেখান থেকে ট্রাক চলে যায় অন্যত্র। আর এমন অভিযোগ যেন এখন সবার মুখে মুখে। মাল আসে 200, মানুষ আসে 400, অনেক গ্যাদারিং হয়, ভিড় হয়, কত সময় পাই না। রাজধানীর 50টি স্থানে পণ্য বিক্রি করছে টিসিবি। প্রতিটি ট্রাকে বরাদ্দ করা পণ্যের চেয়ে ক্রেতার সংখ্যা অনেক বেশি হয়, বিশৃঙ্খলা সামাল দেওয়া কঠিন। অনেক স্থানে ডিলার থাকার কথা থাকলেও মেলেনি তাদের কোনো হদিশ। তাই দীর্ঘ 6 ঘন্টা দাঁড়িয়ে থেকে স্বল্প মূল্যে টিসিবির পণ্য না পাওয়ায় ভোগান্তি যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে এখানে আসা আগত মানুষজনদের। তেল ছাড়াও 200 টাকা 300 টাকা কেজি, যে লেচ্ছে 4টে লেচ্ছে, যে পাচ্ছে না একটাই পাচ্ছে না। বাজারের দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রাখতে টিসিবির মাধ্যমে অসহায় এবং নিম্ন আয়ের মানুষের জন্য সরকার পণ্য সরবরাহের ব্যবস্থা করলেও বাস্তব চিত্র পুরোটাই উল্টো। কাকডাকা ভোর থেকে এসে এসব মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকলেও তাদের ভাগ্যে মিলছে না টিসিবির ন্যায্য মূল্যে পণ্যগুলো, যার ফলে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন এই ভোগান্তি থেকে রেহাই পেতে হলে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা যেন একটি যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। এ মাসেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে 100% বই দেওয়া সম্ভব হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। তিনি জানান, 85% বই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। জেলা প্রশাসকদের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের পর তিনি জানান, প্রাথমিকের সরকারি শিক্ষক পদের সুপারিশ প্রাপ্তদের আন্দোলনের দাবির প্রতি সহানুভূতিশীল। তবে বিচারাধীন মামলার বিষয়ে উপদেষ্টা এর বেশি মন্তব্য করেননি। আমরা যখন তাদের ফল ঘোষণা করেছি, তখন আমরা শুধু আমাদের মন্ত্রণালয় স্বাধীনভাবেই ফল ঘোষণা করিনি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ওনাদের মতামত নিয়েই ফল ঘোষণা করেছি। ফলে আমরা মনে করেছি যে আমরা একটা আইনি কাঠামোতেই আমরা কাজগুলো করেছি। সেই হিসাবে অবশ্যই আমি তাদের দাবির সঙ্গে মানে তারা যেটা চাচ্ছেন সেটার সঙ্গে এক ধরনের সহানুভূতি আমাদের রয়েছে, যেহেতু আমরা সব কিছু বুঝে মনে করেছি যে এটা আইনসম্মত, সেইভাবে আমরা করেছি। বিদেশ থেকে দেশের অর্থ ব্যয় করে কৃষিজাত পণ্য আমদানি করে মিথ্যাভাবে প্রচার করা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর মতিঝিলে টেকসই কৃষির অগ্রযাত্রা স্টুয়ার্ডশিপ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। টেকসই কৃষির অগ্রযাত্রায় স্টুয়ার্ডশিপের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, স্টুয়ার্ডশিপ এমন একটি পরিবেশের উপাদান রয়েছে যা কৃষি দীর্ঘমেয়াদী স্থায়িত্ব করে। যে বাংলাদেশের একটা ইয়াং একটা ফার্মার যে এই আপনার যেই 5 স্টুয়ার্ডশিপের কথা বলছেন, তারা যে এটা নিবে না, এটা আমরা মানে ঢাকা চেম্বারে বসে হয়তো আমরা ভাবছি যে এটা কি অত দূর আমি ডিসিমিনেট করতে পারবো কিনা, বাট আমার মনে হয় যে
খুবই সম্ভব, এবং সেটা নিয়ে কাজ হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট এখানে খুবই স্ট্রেস দিয়েছেন, এবং সামনের দিনগুলোতে আসলে বাংলাদেশের সাস্টেইনেবল ওয়েতে বাংলাদেশের গ্রোথের জন্য এগ্রিকালচারকে আমাদেরকে অন্য জায়গায় নিতেই হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশ সহ উভয় গ্রুপের অর্ধশতাধিক আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে কুয়েটের ক্যাম্পাসে ছাত্র দলের নেতাকর্মীরা সংগঠনের নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য মঙ্গলবার সকাল থেকে ফরম বিতরণ শুরু করেন। এ খবর ক্যাম্পাসের মধ্যে ছড়িয়ে পড়লে ছাত্র শিবির কর্মীরা দুপুরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। সংঘর্ষ কুয়েটের ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসের চরম উত্তেজনা বিরাজ করছে। এবার মাইটিভি বিশেষ। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় ভারত ও চীনের পর বাংলাদেশের অবস্থান। অন্যদিকে বড় শহরগুলোর মধ্যে দূষণের দিক দিয়ে বিশ্বের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। বায়ু দূষণের এই আগ্রাসন থেকে পিছিয়ে নেই খুলনা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম সহ দেশের বড় বড় শহরগুলো। শিল্পবর্জ্যের কারণে শহরগুলোয় বায়ু দূষণ বাড়ছে ক্রমাগত। শিল্পাঞ্চলের আশপাশে বসবাসকারী জনগোষ্ঠী মারাত্মক আক্রান্ত হচ্ছে সব রোগে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বায়ু দূষণের মান ৩০০ পার হলেই তাকে দুর্যোগপূর্ণ বলা হয়, অর্থাৎ যেসব স্থানে বায়ুর মান এমন থাকে সেসব স্থানে বায়ু দূষণ পরিস্থিতি ভয়াবহ। বায়ু দূষণ প্রসঙ্গে বারবার আলোচনার শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। গেল কয়েক মাস ধরেই ঢাকার বায়ুমান ৫০০ ছাড়িয়ে যাচ্ছে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAR এর সূচকে প্রায় দীর্ঘদিন ধরে দূষিত শহরের তালিকায় শীর্ষে আছে ঢাকা। ঢাকার বায়ু দূষণ নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাবস। সংস্থাটির পর্যবেক্ষণ বলছে, এই শহরের বায়ু দূষণের প্রধান উপাদানগুলো হচ্ছে বাতাসে অতি ক্ষুদ্র কণা বা PM 2.5 এর উপস্থিতি। ঢাকার বাতাসে যার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে 67 গুণ বেশি। শুষ্ক এই মৌসুমে প্রচুর উন্নয়ন কাজ হয়, আর এই কর্মকাণ্ডের সামগ্রী সংশ্লিষ্টরা যত্রতত্র ফেলে রাখে। শীতে ইটভাটার ইট পোড়ানো ধোঁয়া, যা ভয়াবহভাবে বায়ুর মান নষ্ট করে, আর সাথে আছে মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন গাড়ির কালো ধোঁয়া। শুধুমাত্র বায়ু দূষণের একটি প্যারামিটার, যেটাকে আমরা PM 2.5 বলি, সেই অতি ক্ষুদ্র ধূলিকণার কারণে প্রতি বছর 1,02,000-এর বেশি মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়ছে। বায়ু দূষণের যে বর্তমান অবস্থা, সেটি পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত যে মানমাত্রা রয়েছে বার্ষিক 35 মাইক্রোগ্রাম, সেখানে আমরা বার্ষিক মানমাত্রা থেকে 80 থেকে 90-95 মাইক্রোগ্রাম পর্যন্ত পেয়ে থাকি। শীতকালে আরও বেশি হয়, অর্থাৎ এটি 5 থেকে 7 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, অর্থাৎ 200-250 মাইক্রোগ্রামে পৌঁছে যায়। বায়ু দূষণের কারণ, উৎস সবই জানা, তবুও কেন বায়ু দূষণ ঠেকানো যাচ্ছে না? আইনের কঠোর প্রয়োগ ও শাস্তির বিধান পরিস্থিতি বদলাতে পারে, পরামর্শ এই বিশেষজ্ঞের। এই যে উৎসগুলো আছে, এই উৎসগুলো ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, কিন্তু এর বিরুদ্ধে যতটুকু ইন্টারভেনশন বা এনফোর্সমেন্ট দরকার, ততটুকু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারছে না। বায়ু দূষণের নিয়ন্ত্রণের মূল দায়িত্ব সরকার এবং তার বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের, তবে প্রয়োজন ব্যক্তি পর্যায়ে যথেষ্ট সচেতনতার। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ 6,531 জনের ফল বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার জজ আদালত। একই সঙ্গে এ বিষয়ে আগামী 2 মার্চ শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করা আবেদনের উপর শুনানি নিয়ে আজ আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক চেম্বার জজ আদালত এই আদেশ দেন। এর আগে এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের উপর জারি করা রুলের প্রেক্ষিতে চূড়ান্ত শুনানি নিয়ে 6,531 জনের ফল বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।